হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই তোমরা? আজকে একটা নতুন টপিক আমরা শুরু করতে চলছি ক্লাস টুয়েলভের জন্য একটা নতুন টপিক, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, সেমিস্টার 1। তো ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িৎ, এই সম্বন্ধে তোমরা নিশ্চয়ই দেখেছো। যখন আমরা রীতিমতো চুলে পেন ঘষতাম ছোটোবেলায়, সেই ছোটো ছোটো কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে যখন পেনের কাছে ধরতাম, এরকম মাথায় ঘষে ছোটো ছোটো কাগজ যখন ধরতাম, তখন সে কাগজটা আকর্ষণ করে। কেন এই জিনিসটা আকর্ষণ করে? তাহলে সেটাই হচ্ছে, সে সম্বন্ধেই আমরা আলোচনা করবো এই স্থির তড়িতের মধ্যে। তাহলে স্থির তড়িতের কী কী রয়েছে, ইন্টারেস্টিং অনেক ব্যাপার রয়েছে। আবার আমরা যে কারেন্টটা দেখি, সেটা তো রীতিমতো সুইচ অন করলে পাখা চলে, পাখা ঘোরে, টিভি চলে, ফ্রিজ চলে, তাহলে সেটা তো কারেন্টটা দৌড়াচ্ছে, মানে দৌড়ে যাচ্ছে এক স্থান থেকে অন্য যে স্থানে। কী এমন ব্যাপার হলো যে এখানে চুপচাপ বসে রয়েছে? তো এই যে জিনিসটা, এই জিনিসটাই আমরা এখানে ডিটেলসে পড়বো। হ্যাঁ, আরেকটা কথা, যারা আমাকে আমার কাছে পড়তে চাও অনলাইন বা অফলাইনে, তারা আমাকে এই নাম্বারে কল করতে পারো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। আমি ক্লাস 11, 12, টিট এবং জেইর জন্য প্রিপারেশন করাই। ওকে বন্ধুরা, তাহলে শুরু করা যাক আমাদের নতুন টপিক, ইলেকট্রোস্ট্যাটিক। আচ্ছা, ইলেকট্রিক চার্জ কাকে বলে? আমি যদি ডেফিনেশনটা বলি, তাহলে পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল ক্রিয়া করে তাকে তড়িতাধান বলে। ঠিক আছে, মানে তোমার কাছে যদি একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা, বাদ দাও ইলেকট্রনের কথা, আমি যে চিরুনি, এই যে মাথায় ঘষে বললাম, তাহলে এর যে ধর্মের জন্য হচ্ছে একটা কাগজকে আকর্ষণ করবে, তো এই যে ধর্মটা, এটাকেই বলছে, এর যে ধর্মের জন্য সেটাকে বলছে তড়িতাধান বা ইলেকট্রিক চার্জ। ঠিক আছে, এবার তড়িতাধান হচ্ছে একটা স্কেলার রাশি। তোমরা ক্লাস 11 অলরেডি পড়ে এসছো, এটা একটা স্কেলার রাশি, অর্থাৎ এর মান আছে কিন্তু কোনো ডিরেকশন নেই, দিক নেই। মানে এর মানে হচ্ছে, আমি যদি বলি একটা ইলেকট্রনের আধান হচ্ছে বা চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা স্কেলার রাশি, এর কিন্তু কোনো ডিরেকশন থাকে না, মানে কোন দিকে রয়েছে সেটা কিন্তু ডিরেকশন থাকে না। তাহলে তড়িৎ আধান একটা স্কেলার রাশি। সিজিএস ও পদ্ধতিতে ইউনিট হচ্ছে ইএসইউ, এসআই পদ্ধতি হচ্ছে কুলম্ব, মাত্রা = আইটি। এবার এইগুলো তোমাকে মোটামুটি খাতায় নোট করো, খাতায় নোট করে করে পড়বে, দেখবে হচ্ছে অবশ্যই সেটা অনেক বেশি বেটার হবে। ভিডিও দেখলাম, তারপরে ভুলে গেলাম, তারপরে কিন্তু হবে না, মানে সেভাবে কিন্তু হবে না। বা তোমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই নাও, সেই বই থেকে পড়ো রীতিমতো, সেটা তোমাদের সুবিধা হবে। আর যেখানে বুঝতে পারবে না, সেখানে তো আমি বোঝানোর জন্যই আছি, আর কমেন্ট সেকশন আছে অবশ্যই। ঠিক আছে, এবার তোমার হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, এই যে তড়িৎ আধানটা রয়েছে, তড়িৎ আধানটা হচ্ছে কিভাবে তোমার আসলো, তাই না? তাহলে এখানে যদি আমরা দেখি যে আমরা অণু পরমাণুর কথা শুনেছি, যে পদার্থকে ভাঙতে 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 কত ক্ষুদ্র পদার্থে সেটা পরিণত করা যায়, সেটা হচ্ছে রীতিমতো অবশেষে আমরা এভাবেই, মানে ভাঙতে ভাঙতে সর্বশেষ যে ক্ষুদ্রতম কণা পেলাম, সেটা হচ্ছে পেলাম আমরা অণু বা পরমাণু। সব থেকে ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু। অবশ্য পরবর্তীকালে পরমাণুর মধ্যে অনেক জিনিস রয়েছে, সেটা আমরা ভেঙে বের করতে পেরেছি, কিন্তু পরমাণু ছাড়া তো পরমাণু একমাত্র জিনিস, সব থেকে ক্ষুদ্রতম কণা, এর মধ্যে যে জিনিসগুলো সেগুলো কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না, অর্থাৎ সব থেকে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। তো এবার তেমনি একটা চার্জ হচ্ছে কতটা রয়েছে, চার্জটা হচ্ছে, যদি আমি চার্জটাকে কমাই 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 আস্তে আস্তে কমিয়ে যাই, এরকমভাবে কতটা কমাতে পারা যাবে, আস্তে আস্তে কমাতে কমাতে একটা নির্দিষ্ট পরিমাণে সেটা সর্বনিম্ন কতটা কমাতে পারি, বা সর্বনিম্নের মান কত, এরকম যদি চার্জটাকেও ভেঙে 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 টুকরো করি, তাহলে দেখা যাবে সর্বনিম্ন যে চার্জটা রয়েছে তার মান হচ্ছে একটা ইলেকট্রনের আধানের মান সমান, সেটা হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। ঠিক আছে, এবার তোমরা এটা নোট করে নাও। এবার পদার্থের মধ্যে দিয়ে কি কতটা কারেন্ট যাচ্ছে, কিভাবে কারেন্ট যাচ্ছে, বা কতটা যেতে পারছে না, তাই না, তার উপর ভিত্তি করে, অর্থাৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। সেগুলো হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী, ইনসুলেটর বা অন্তরক বা অপরিবাহী বা কুপরিবাহী, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, সুপার কন্ডাক্টর বা অতিপরিবাহী।
এর মধ্যে কন্ডাক্টর সম্বন্ধে তোমরা জানো, তাহলে এর মধ্যে কন্ডাক্টর সম্বন্ধে জানো, এর মধ্যে দিয়ে কারেন্ট খুব তাড়াতাড়ি খুব ইজিলিভাবে যেতে পারে, তাই তো? কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইনসুলেটর, ঠিক আছে, ইনসুলেটরের মধ্যে দিয়ে কিন্তু তাপ তড়িৎ খুব তাড়াতাড়ি যেতে পারছে না, ঠিক আছে, মানে এ হচ্ছে বাধাপ্রাপ্ত দিচ্ছে, বাধা দেয় কারেন্টকে, ঠিক আছে। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী এই সম্বন্ধে তোমরা পড়েছো, ভবিষ্যতে পড়বে রীতিমতো সেমিকন্ডাক্টর সম্পর্কে। তো সেমিকন্ডাক্টরটা তাই থাক। আর সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা, আস্তে আস্তে যখন রীতিমতো সময়টা বাড়ে তখন রীতিমতো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা তত দ্রুত হয়, বেশি হয়। ধরো প্রথম 5 মিনিটে যতটা কারেন্ট যায় 10 মিনিটে একটু বেশি যায়, 20 মিনিটে একটু তার থেকে বেশি যায়। এটা হচ্ছে 10-20 মিনিট, এটা আমি জাস্ট এটা হচ্ছে আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বললাম, কিন্তু ঠিক 10 মিনিট 20 মিনিট ওরকমভাবে তো নয়, একটা নির্দিষ্ট সময় রয়েছে। তো এবার হচ্ছে সুপার কন্ডাক্টর বা অতিপরিবাহী। অতিপরিবাহীটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে এর মধ্যে কোনো রোধই থাকে না, এর মধ্যে কোনো বাধাই থাকে না। তা আজকে আমরা এই ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে আমরা এই ইনসুলেটর বা অন্তরকের মধ্যে যে কারেন্টগুলো কীরকম থাকে সেটাই কিন্তু আলোচনা করব। এই ইনসুলেটর বা অপরিবাহীর মধ্যে দিয়ে বা অন্তরকের মধ্যে দিয়ে কারেন্টগুলো কীরকম বিহেভ করে, কীরকম থাকে, তো সেটাই কিন্তু আমরা রীতিমতো আলোচনা করব, ঠিক আছে। তাহলে পরবর্তীতে এর হচ্ছে সংজ্ঞাগুলো দেখে নেওয়া যাক, ঠিক আছে, নোট করে নাও। কন্ডাক্টর বা পরিবাহী। এবার পরিবাহী কাকে বলে? যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাকে পরিবাহী বলে। যেমন সমস্ত ধাতুই হচ্ছে পরিবাহী। আর পরিবাহী জিনিসটাকে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে খুব ইজিলি চলাচল করতে পারে, খুব সহজেই যেতে পারে, হ্যাঁ, সেটাকে বলছে পরিবাহী। বা পরিবাহী সমস্ত যে কোনো ধাতুই হচ্ছে পরিবাহী, যে কোনো ধাতুই পরিবাহী। যেমন সেজন্য তোমরা বলতে পারবে বা আমাদের যে কারেন্টের তারগুলো সেগুলো কী দিয়ে তৈরি হয়? তামা দিয়ে তৈরি হয়, জানো তো। তামা একটা ধাতুটা খুব সুপরিবাহী। তামা, সোনা, লোহা এটা হচ্ছে খুব পরিবাহী, বুঝতে পারলে? এবার সবথেকে উৎকৃষ্ট, সবথেকে শ্রেষ্ঠ পরিবাহী কোনটা জানো? রূপো। কিন্তু এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে রূপোটা কেন ইউজ করা হচ্ছে না, তামাটা কেন ইউজ করা হচ্ছে? রূপোর পরেই আসে পরিবাহিতার দিক থেকে একটু তামা একটু কম পরিবহন করতে পারে, সেটা হচ্ছে রূপোর থেকে। তো এবার রূপোটার যেহেতু দামটা খুবই বেশি, সেজন্য আমরা সাধারণত তামা ব্যবহার করি, বুঝতে পারলে? তেমনি অপরিবাহী বা ইনসুলেটর কি? যে পরিবাহীর যে পদার্থ হবে এখানে, যে পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, তাই তো, মানে চুপচাপ থাকবে। যদি এখানে তড়িৎটা ঢুকেও যায় সেখানে হচ্ছে চুপচাপ থাকবে, হ্যাঁ, কোনো চার্জ ঢুকে যায়, তাকে অপরিবাহী বা ইনসুলেটর বলা হয়। যেমন কাঁচ, রবার, চিনেমাটি, যে সমস্ত অধাতু রয়েছে সে সমস্ত অধাতু কিন্তু তোমার অপরিবাহী বা ইনসুলেটরের মধ্যে দিয়ে পড়ে, ঠিক আছে, এটা তোমরা নোট করে নাও। তড়িৎ আধান হচ্ছে দু প্রকারের হয়, একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ। তড়িৎ আধান দু প্রকারের হয়। এর মধ্যে পজিটিভ চার্জ কোনটা, সব থেকে ক্ষুদ্রতম পজিটিভ চার্জ কোনটা যেটা স্বাধীনভাবে থাকতে পারে, সেটা হচ্ছে একটা চার্জ অফ এ প্রোটনের চার্জ অফ এ প্রোটন, ঠিক আছে, এখানে লিখেই দিই আমি। ইকুয়ালটা হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব, এটা পজিটিভ চার্জ। আর সব থেকে হচ্ছে ছোট নেগেটিভ চার্জ হচ্ছে কোনটা? ইলেকট্রনের চার্জ, সেটা ইজ কত? -1.6 × 10⁻⁹ কুলম্ব। অর্থাৎ ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জের মড ভ্যালু বোঝো তো তোমরা নিশ্চয়ই, মানে পজিটিভ যদি আমরা করে নেই তাহলে দুটোর মান কিন্তু সমান, বুঝতে পারলে?
সেজন্য একটা পরমাণুতে কি হয়, একটা পরমাণুর মধ্যে এটা যদি প্রোটন প্লাস নিউট্রন থাকে, যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, সেজন্য পরমাণুটা হচ্ছে নিস্তড়িত হয়। বুঝতে পারলে? তাহলে বিকর্ষণী আর নেক্সট যেটা পড়বো, বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। যদি কোনো নেগেটিভ, এর মধ্যে আমি তোমাদেরকে বলতে হবে বা জানতে হবে, সেটা হচ্ছে একটা ইলেকট্রিক চার্জ, ইলেকট্রন কত নেগেটিভ, তাই তো? নেগেটিভ চার্জ একটা ইলেকট্রনকে সবসময় বিকর্ষণ করে, বা একটা প্রোটনকে সবসময় বিকর্ষণ করে। অর্থাৎ পজিটিভ চার্জ সবসময় বিকর্ষণ করবে, নেগেটিভ চার্জ সবসময় বিকর্ষণ করবে। কিন্তু নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে হচ্ছে আকর্ষণ করবে, বা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব। এটা নোট করে নাও তোমরা। আচ্ছা, বিকর্ষণী হচ্ছে সব থেকে বেশি প্রমাণ। তার মানে আমরা এখানে যদি বলতে পারি যে একটা ইলেকট্রনকে বিকর্ষণ করছে, একটা প্রোটনকে বিকর্ষণ করছে, তাহলে একটা যদি কোনো একটা পদার্থ থাকে, সেই পদার্থ ধরো হচ্ছে পজিটিভ চার্জে আহিত রয়েছে, এর মধ্যে পজিটিভ চার্জ রয়েছে, আর একটা পদার্থ রয়েছে তার মধ্যে হচ্ছে পজিটিভ চার্জ রয়েছে, বিকর্ষণ করছে, তাহলে বুঝতে পারলাম এটা সমআধান। ঠিক আছে? এবার এইখানে যদি প্রোটন না হয়, এখানে যদি একটা ইলেকট্রন নিয়ে আসি, তাহলে দুটো কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে, মানে দুজনকে কাছে টানবে। তাহলে এখানে আমি বলতে পারছি যে এটা হচ্ছে বিপরীত আধান, অ্যাট্রাকশনের জন্য বা আকর্ষণের জন্য। এবার এই জায়গাটা যদি ইলেকট্রন নাও থাকে, ধরো এটা হচ্ছে নিস্তড়িত যদি থাকে, তাহলেও কিন্তু এটা আকর্ষণ করবে। এটাই তো ম্যাজিক। বুঝতে পারলে? যদি এটা নিস্তড়িত থাকে তাহলেও কিন্তু এটা আকর্ষণ করবে। তাহলে এটা হচ্ছে নিস্তড়িতকে আকর্ষণ করছে, আর এটা যদি ইলেকট্রন থাকে তাকেও আকর্ষণ করছে, তাই তো? তাহলে এই দুটো, এর মধ্যে নিস্তড়িত কি এটা তড়িতাহিত, সেটা তো আমি বুঝতে পারছি না। আমি এটাকে তড়িৎ দিয়ে রেখেছি, এটা আমি জানি যে এটা আমি দিয়েছি পজিটিভ আধান, এটা হচ্ছে পজিটিভ আধানে আহিত। তাহলে এটা নিস্তড়িত কি বা ইলেকট্রন রয়েছে কি এর মধ্যে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কিন্তু যদি একমাত্র বিকর্ষণই হয়, অর্থাৎ তার মানে বুঝতে হবে এটার মধ্যে প্রোটন রয়েছে, বা এটাকে যদি আমি ইলেকট্রনে আহিত করি, যদি বিকর্ষণ হয়, তাহলে বুঝতে হবে যে এখানে প্রোটন রয়েছে। বুঝতে পারলে? সেই জন্য বলা হয় যে বিকর্ষণটা অনেক বেশি আমাদের জন্য মানে ভালো আর কি, যার সাহায্যে আমরা বুঝতে পারি যেটা অপোজিট আধান রয়েছে কিনা। হ্যাঁ, বা তোমার এটা যেহেতু বিকর্ষণ করবে, সরি প্রোটন লিখলাম কেন, বিকর্ষণের জন্য হচ্ছে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনই থাকবে, সেটাই এখানে বলা হয়েছে। বুঝতে পারলে? এরপর আমরা তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? এরপরে হচ্ছে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব, অর্থাৎ কিভাবে এই চার্জ তৈরি হচ্ছে, মানে অন্য একটা কিছু পদার্থ সেটা কিভাবে আহিত হচ্ছে, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। এবার এটা ধরো পরমাণু, ঠিক আছে? বা পরমাণুর মধ্যে আমরা জানি প্রোটন প্লাস নিউট্রন থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, বাদবাকি অংশে যে ঘুরছে, এর বাইরের দিকে ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে ইলেকট্রনগুলো যদি ঘোরে, এখানে এই যখন এর কাছাকাছি রয়েছে, ঠিক আছে, এখানে যদি এর কাছাকাছি থাকে, তাহলে এর মধ্যে ডিস্টেন্সটা কম, ফলে এর মধ্যে যদি ডিস্টেন্সটা কম হয়, তাহলে হচ্ছে এর মধ্যে আকর্ষণটা বেশি, এর মধ্যে যে আকর্ষণ সেটা এর থেকে একটু কম হবে, এর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আরেকটু কম হবে। তাহলে এই আকর্ষণগুলো যদি এর মধ্যে আকর্ষণটা সব থেকে কম, সেই জন্য আমরা যখন কোনো কিছু দিয়ে একটা পদার্থকে, ধরো এটা হচ্ছে একটা পদার্থ, এই একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম রয়েছে, এরকমভাবে ইলেকট্রন ঘুরছে বা কিছু, এখানে একটা অ্যাটম রয়েছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা পদার্থ, অন্য একটা পদার্থ দিয়ে, ধরো এরকম একটা জিনিস দিয়ে একে ঘষা হচ্ছে, রাব করছি, রাব করার ফলে ইলেকট্রনগুলো যেহেতু
আকর্ষণ ক্ষমতা খুব কম এর সাথে, সেজন্য এইটা খুলে এর মধ্যে চলে আসছে। তাই এটা তো নিস্তরিত ছিল, কিন্তু যখনই এই ইলেকট্রনটা, ধরো ইলেকট্রন জাম্প করে এর মধ্যে চলে আসছে না, একটা এক্সট্রা ইলেকট্রন, এটার কাছে নেগেটিভ আধানে আহিত হয়ে যাচ্ছে, তাই তো? নেগেটিভ আধানে আহিত হয়ে যাচ্ছে তো। আর এটা তো রীতিমতো নিস্তরিত ছিল। ধরো একটা পরমাণু নিয়ে আমরা কথা বলি, এটা তো তখন নিস্তরিত ছিল। এই ইলেকট্রনটা যদি এর কাছ থেকে ঘাট থেকে চলে যাচ্ছে, তাহলে এখানে একটা ঘাটতি হয়ে যাচ্ছে। এবার আমরা জানি যতগুলো প্রোটন ইজুয়াল টু হচ্ছে প্রোটন সংখ্যা এনপি ইজুয়াল টু হচ্ছে এনই। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে সমান, আমরা জানি। এবার এর ঘাড়ের থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় ওর ঘাড়ে, তাহলে এই জায়গাটা হচ্ছে, এই যে অ্যাটমটা, এটা হচ্ছে পজিটিভ আধানে আহিত হয়ে গেল। এটা হয়ে গেল পজিটিভ, এটা হয়ে গেল নেগেটিভ। বুঝতে পারলে? এটাই হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব নামে পরিচিত। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। অর্থাৎ আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা চার্জ রয়েছে, মানে আধান রয়েছে, সেটাকে কমাতে 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 কতটা তুমি কমাতে পারবে, সেটাই হচ্ছে তোমার একটা ইলেকট্রনের চার্জ, যেটা হচ্ছে 1.6 × 10⁻19 কুলাম। ঠিক আছে? এবার পৃথিবীতে যত চার্জ থাকুক না কেন, সেটা হচ্ছে এই ইলেকট্রনের চার্জের মাল্টিপ্লিকেশন, সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। বুঝতে পারলে? অর্থাৎ এখানে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, সেটা মনে করা হয় এর মধ্যে এনটা ইলেকট্রন আছে। এন হচ্ছে এনি সংখ্যা হতে পারে, এনি নাম্বার, 1 2 3 4 এখান থেকে প্রচুর হতে পারে। বুঝতে পেরেছো? তার মানে কিউ ইজুয়াল টু এনি। এটা কিন্তু মনে রাখবে ম্যাথের জন্য, খুব ইম্পর্ট্যান্ট এই একটা রিলেশন। তারপর পড়বো যেটা, সেটা হচ্ছে ইনভেরিয়েন্স অফ চার্জ। গতিশীল অবস্থায় একটা পদার্থের মধ্যে যতটা চার্জ থাকবে, সেটা যদি স্থির অবস্থায় থাকে তার মধ্যে কিন্তু ততটাই চার্জ থাকবে। বুঝতে পেরেছো? এটাকে বলা হচ্ছে ইনভেরিয়েন্স অফ চার্জ। আচ্ছা, এরপরে আমরা পড়বো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ। অর্থাৎ কোনো চার্জকে আমরা সৃষ্টিও করতে পারিনি এতদিনে, ধ্বংসও করতে পারিনি এতদিনে। বুঝতে পেরেছো? কি অদ্ভুত একটা কাণ্ড না? চার্জ রয়েছে, এই পৃথিবীতে মোট চার্জের পরিমাণ হচ্ছে কনস্ট্যান্ট, বা এই মহাবিশ্বে মোট চার্জের পরিমাণ হচ্ছে কনস্ট্যান্ট, মানে এটা ধ্রুবক একটা। তাহলে যে কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার আধানের মোট পরিমাণ অপরিবর্তিত থাকে, অর্থাৎ আমরা সৃষ্টিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না। তোমরা এখানে দেখেছো যে এই একটা রুমাল, এই একটা পদার্থ, এই একটা পদার্থ, একে তোমরা ঘষলে, দুটো দিয়ে রাব করলে, তাহলে ধরো এর ইলেকট্রনটা এদিকে ট্রান্সফার হলো, তার মানে ইলেকট্রন কিন্তু এদিকে ট্রান্সফার হলো, এখানে পজিটিভ আধানের সৃষ্টি হলো, এখানে নেগেটিভ আধানের সৃষ্টি হলো। এর যে পজিটিভ আধান, এর যে নেগেটিভ আধান, সে তার কিন্তু সমান। বুঝতে পেরেছো? মানে এই দুটো, মানে এর যে ইলেকট্রনটা একটা গেল, সেটাই বলা হয়েছে যতটা গেল ততটাই কিন্তু এখানে পজিটিভ আধান সৃষ্টি হলো। এটা কিন্তু ট্রান্সফার হলো, এটাকে কিন্তু আমরা সৃষ্টি করতে পারছি না বা ধ্বংস করতে পারছি না। সেটাই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ নামে পরিচিত। এরপর আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ আবেশ। ঠিক আছে? বলে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। অর্থাৎ এই যে এটা হচ্ছে কাজদণ্ড, এটা যদি কাজদণ্ড, এটা যদি পজিটিভ আধান থাকে বা নেগেটিভ আধান থাকে, এটা যখন একটা ধাতু বা হচ্ছে অধাতু, অর্থাৎ ইনসুলেটর বা কন্ডাক্টরের কাছে নিয়ে আসি, এই অংশটায় কি হয়, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ, এর মধ্যে যে নেগেটিভ চার্জ সেটা এই পাশে মানে ঝুঁকে চলে আসে। সেটা আলাদা ব্যাখ্যা রয়েছে, তোমরা যখন আরেকটু পড়তে শুরু করবে, ভিতরে যাবে, তখন আমি সেই ব্যাখ্যাটা তোমাদের দেবো। এখন এটুকু জেনে রাখো যে এখানে যদি একটা পজিটিভ আধান থাকে, এই যদি এর টাচ করাবো না, কিন্তু আমরা টাচ করাচ্ছি না, কিন্তু এর কাছে নিয়ে আসে, এখানে কিন্তু নেগেটিভ আধান সৃষ্টি হলো। এটা যখন এখানে নেগেটিভ আধান সৃষ্টি হলো, এই প্রান্তে কিন্তু এখানে পজিটিভ আধান সৃষ্টি হয়। এটাই হচ্ছে তড়িতাবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। এটা যদি নেগেটিভ আধান থাকে, এখানে কিন্তু পজিটিভ আধান, আর এখানে কিন্তু নেগেটিভ আধানে আবিষ্টি হচ্ছে। এটাকে বলছি ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। তাহলে আমরা দেখব, তাহলে তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনটা কি।
আর তোমরা লিখে নাও ডেফিনেশনটা। তড়িৎ আবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন একটি আহিত বস্তুকে একটি অন্তরক বা পরিবাহীর কাছে এনে তাকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলা হয়। এই তো ছবিটা এখানে আঁকা হয়েছে, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার এটাকে যদি সরিয়ে ফেলি তাহলে কি হবে? এটা কিন্তু সাময়িক, ঠিক আছে? এটা যদি আমি এখান থেকে সরিয়ে ফেলি তাহলে এটা কিন্তু এই তড়িৎ আবেশটা কিন্তু আর থাকবে না, অর্থাৎ এটা এখানে পজিটিভ চার্জটা থাকবে না, এটা নেগেটিভ চার্জটা থাকবে না, যে নিউট্রাল হয়ে গেল, এখানেও কিছু থাকছে না, এখানেও কিছু থাকছে না। এবার এটা কেন হয়? এটা ইলেকট্রনীয় তত্ত্বের মাধ্যমে এটা ব্যাখ্যা করা যায়। এবার কোনো একটা কন্ডাক্টর, ঠিক আছে, আমরা কোনো একটা এই ধরো পদার্থ আঁকছি, এখানে প্রোটন প্লাস নিউট্রন রয়েছে, একেই দিই, প্রোটন প্লাস নিউট্রন রয়েছে, ইলেকট্রনগুলো এরকম রয়েছে। এবার ইলেকট্রনগুলো কি করে? এর সাথে এর যে কক্ষপথ, ইলেকট্রনের কক্ষপথ, সেটা কিন্তু ওভারল্যাপ করে থাকে। বুঝতে পারলে? এটা যদি ওভারল্যাপ করে থাকে তাহলে যখন এই পাশে কোনো একটা কিছু নিয়ে আসলাম যে তার মধ্যে তড়িৎ আধান রয়েছে, তার পজিটিভ আধান রয়েছে, এর মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে, মানে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনগুলো যেগুলো খুব ইজিলি মুভ করতে পারে, সেগুলো এখান থেকে এসে এইখানে এসে জমা হলো। ফলে এই প্রান্ত হচ্ছে নেগেটিভ আধানে আহিত হয়ে গেল, আর এই প্রান্তে যেহেতু ইলেকট্রনটা চলে গেল, এখানে কিন্তু পজিটিভ আধানে আহিত হয়ে গেল। কি হবে যদি এখান থেকে এখানে আমি পজিটিভ আধানটা নিই, নেগেটিভ আধানটা নিই, যদি কি হবে? নেগেটিভ আধান নিলে এই প্রান্তে হচ্ছে পজিটিভ আধানের সৃষ্টি হবে। কেন সৃষ্টি হবে? কারণ নেগেটিভ তো ইলেকট্রন হচ্ছে দুটো নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। যদি পরস্পরকে বিকর্ষণ করে, এখান থেকে ইলেকট্রনগুলো এসে এইখানে এসে জমা হবে। বুঝতে পেরেছো? এটা হয়ে যাবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। বুঝতে পারলে? এটাই হচ্ছে এর ব্যাখ্যা, কেন এরকম হয়। পরবর্তীকালে তোমরা যখন একটু উঁচু ক্লাস উঠবে তখন দেখতে পাবে যে এটা নিয়ে অনেক বেশি আলোচনা রয়েছে। এবার তোমরা ডেফিনেশনগুলো লিখে নাও। যে আধানের প্রভাবে আবেশ সৃষ্টি হয় তাকে আবেশী আধান বলে, আর আবেশের ফলে উদ্ভূত আধানকে বলা হয় আবিষ্ট আধান। বুঝতে পেরেছো? তোমরা এই ডেফিনেশন দুটো লিখে নাও। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এটাকে নিয়ে আসা হয়েছে, নেগেটিভ আধান ছিল এর মধ্যে, নেগেটিভ আধান, তো এর কাছে নিয়ে আসা হয়েছে। তাহলে এটাকে বলা হচ্ছে আবেশী আধান। এর ফলে এই যে পুরো অংশটাকে বলছে আবিষ্ট আধান, এর মধ্যে যে আধানের সৃষ্টি হয়েছে এটা বলা হচ্ছে আবিষ্ট আধান। এবার এর দেখো, এটা কিন্তু সৃষ্টি হয়েছে, নেগেটিভ আসার ফলে এটা সৃষ্টি হয়েছে, তাই তো? আর এটা কিন্তু এমনি জমে গেছে ওই পাশে। এর কাছে যেহেতু নিয়ে এসেছি আমি, এর কাছে, এটাকে বলা হচ্ছে বাউন্ড চার্জ। আর এটা দূরে যেহেতু তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে ফ্রি চার্জ। বুঝতে পারলে? আশা করি তোমাদের আর ডাউট নেই এই ব্যাপারে। তাও ছবিটা এঁকে নাও তোমাদের সুবিধার জন্য। খাতায় যখন নোট করবে, যখন ছবিটা আঁকবে, তখন লেখাটা তো থাকবেই, ছবিটা যখন দেখবে তখন কিন্তু মনে পড়বে। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের এই একটা অসুবিধা হয় যে বই পড়ে অনেক সময় বোঝা যায় না, তো বই পড়ে যদি বুঝতে না পারো, সেই বইয়ের সেই পাতাটার ছবি আমাকে কমেন্ট সেকশনে পাঠাবে বা এই নাম্বারে পাঠাতে পারো যে এই জায়গাটা ঠিক আমি বুঝতে পারছি না, তাহলে সেটা আমি তোমাকে বিশ্লেষণ করে বলে দেবো। আশা করি তোমাদের কোনো অসুবিধাই থাকবে না। এবার আমরা জানবো আকর্ষণের আগেই হচ্ছে আবেশ হয়। আমরা একটু আগে এঁকেছিলাম, এই যে সিস্টেমটা এঁকেছিলাম না, এখানে দেখা যাচ্ছে এখানে নেগেটিভ আধানে আহিত আছে বলে এটা পজিটিভ আধান সৃষ্টি হচ্ছে। এবার আমরা সবসময় জানি যে পজিটিভ নেগেটিভ আকর্ষণ করবে বা নেগেটিভ পজিটিভ আকর্ষণ করবে, অর্থাৎ বিপরীত আধানগুলো সবসময় হচ্ছে আকর্ষণ করে।
যদি বিপরীত আধানগুলো পরস্পর আকর্ষণ করে তাহলে তার আগে এটাকে আকর্ষণ করতে হলে বিপরীত আধানগুলোকে কিন্তু এখানে আসতে হবে, তাই না? তো এটা যদি চার্জড না থাকে এই পুরো সিস্টেমটা, কিন্তু আবেশের কারণে আগে প্রথম চার্জগুলো আসবে, তারপরে এদের মধ্যে আকর্ষণটা ঘটবে, সেটাই এখানে বলা হয়েছে, আকর্ষণের আগে আবেশ ঘটবে। তারপর চার্জ অলওয়েজ রেজিস্ট আউটসাইড অফ দ্য কন্ডাক্টর, যে কন্ডাক্টরটা রয়েছে বা পরিবাহীটা রয়েছে, সেই পরিবাহী সবসময় বাইরের যে সারফেসে সেটা কিন্তু চার্জ থাকে, অর্থাৎ এখানে কিন্তু চার্জ থাকবে, এই যে এই সারফেসটাতে এখানে কিন্তু চার্জ জমা হয়ে থাকবে, এটা কিন্তু ভিতরে ঢুকবে না, এটার বাইরে। এটা যদি আমি এবার তোমাদেরকে দেখাতে চাই পৃষ্ঠে কিভাবে আধান বন্টন থাকে, পরিবাহীর পৃষ্ঠে কিভাবে আধান বন্টিত থাকে, সেটা হচ্ছে এটা যেহেতু গোল, এটাকে সব জায়গায় সমানই থাকবে, বুঝতে পেরেছো? যেখানে কোণা থাকবে বা কর্নার থাকবে সেখানে বেশি পরিমাণে চার্জ জমা হয়। তাহলে এটা যদি এরকম একটা সিস্টেম থাকে, এখানে কিন্তু এরকমভাবে এইখানে বেশি চার্জ এই জায়গাটাতে সেটা জমা হবে। তেমনি এটা যদি চতুর্ভুজ থাকে, এই যে কোণাটা, এটা কোণা রয়েছে, এই একটা কোণা, এই একটা কোণা রয়েছে, এই একটা কোণা রয়েছে, এখানে কিন্তু চার্জ বেশি পরিমাণে জমা থাকবে। এখন আমরা পড়ব আধানের তলমাত্রিক ঘনত্ব কি জিনিসটা। তাহলে ডেফিনেশনটা আগে প্রথমে দেখে নিই, তারপর বুঝিয়ে বলবো। কোনো আহিত পরিবাহীর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। কোনো আহিত পরিবাহীর পৃষ্ঠের, অর্থাৎ উপরের পৃষ্ঠতে সবসময় আধান থাকবে, এইমাত্র বোঝালাম তোমাদের, প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফল যখন বের করতে যাব তখন হচ্ছে টোটাল আধান বাই এরিয়া, সেটাই নিচে লেখা হচ্ছে সিগমা ইজিকল, সিগমা দিয়ে এটাকে ডিনোট করা হচ্ছে বা বোঝানো হচ্ছে, সিগমা ইজিকল টু টোটাল চার্জ বাই তার ক্ষেত্রফল, পরিবাহীর ক্ষেত্রফল, তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। পরের দিন এটা নিয়ে আমরা কিন্তু ম্যাথমেটিক্স আলোচনা করব, এটার উপর কিউ ইজিকল টু এনই, সিগমা ইজিকল টু কিউ বাই এ, এই সমস্ত নিয়ে কিন্তু আমরা ম্যাথ করব। এই সূত্রগুলো ভালোভাবে রিভিশন দেবে। তোমাদের লাস্ট যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে, তোমরা অনেক সময় পড়েছো বা দেখেছো, যদি কোনো লরি যায়, লরি থেকে একটা তেল, বিশেষ করে যখন তেল বা নিয়ে যায় বা পেট্রোল ডিজেল ইত্যাদি যখন নিয়ে যায়, তখন একটা শিকল রীতিমতো এরকমভাবে ঝোলানো থাকে, যেটা মাটির সাথে এখানে ঘষা খেতে 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 যায়। এটার কারণটা কি? এর কারণ হচ্ছে এটা যদি না থাকে তাহলে সেখানে হচ্ছে একটা বিস্ফোরণ ঘটতে পারে। এই বিস্ফোরণ কেন ঘটবে? এইখানে এর মধ্যে তেল থাকে, তো এটার মধ্যে যদি তেল থাকে, এটা একটা তেলের ড্রামের মতো থাকে, গোল টাইপের কিছু একটা থাকে। তো এটা যদি তোমার তেল যখন থাকে, এটা ধাক্কায় 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 এর মধ্যে এইটা মেটাল বডি, তো এই মেটাল বডি আর তেলের মধ্যে ঘর্ষণ হয়, ঘর্ষণ হতে 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 এই যে মেটাল বডিতে এইখানে হচ্ছে সেই তোমাদের ইলেকট্রিক চার্জগুলো, ইলেকট্রনগুলো এখানে এসে জমা হয়। এবার জমা হতে 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 এবার যেহেতু ধাক্কা খাচ্ছে, তাই না? এই ঘর্ষণের ফলে কিন্তু ওখানে একটা তড়িৎ স্ফুটলিঙ্গের সৃষ্টি হতে পারে, তাই না? তো এবার এটা হচ্ছে এখানে জমা হয়ে থাকছে, কিন্তু এটা তো ইনসুলেটর, এই যে পাইপ, এই যে টায়ারটা রয়েছে, আমি অত ভালো আঁকতে পাইনি, এটা ধরো লরি, এটা যে টায়ারটা রয়েছে এটা তো ইনসুলেটর, তাহলে এটার মধ্যে এটা হচ্ছে অন্তরক পদার্থ রয়েছে, এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না, সেজন্য কিন্তু এই মেটাল বডিটা হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে। তো সেজন্য এর সাথে একটা মেটালের এরকম একটা চেঞ্জ ঝোলানো থাকে। তো ইলেকট্রনগুলো কিন্তু খুব সহজেই পৃথিবীতে চলে আসতে পারে, তার ফলে বিস্ফোরণটা হয় না। এই ইলেকট্রনগুলো খুব সহজেই আমাদের যদি দেখো গ্রাউন্ডিং করা হয়, কেন করা হয়? অতিরিক্ত ইলেকট্রন যাতে মাটির নিচে চলে যেতে পারে, বুঝতে পেরেছো? সেই জন্য সেরকমভাবে একটা সিস্টেম এটা করা হয়, ফলে কোনো বিস্ফোরণ ঘটে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এই অবধি থাকবে। পরের দিন আমরা নেক্সট যে জিনিসগুলো বাকি রয়েছে এবং ম্যাথামেটিক্স রয়েছে এই প্রথম চ্যাপ্টারটাতে, সেগুলো আমরা আলোচনা করব। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা আমার কাছে পড়তে ইচ্ছুক ক্লাস 11, 12 নিট বা জেইর জন্য, তারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। ভালো থেকো বন্ধুরা।